করব যে কেউ কাউকে আমরা ভয় করছি না, ভয় মুক্ত নাগরিক হবো আমরা এমনি শান্তিতে আছি সবাই। কিছু একটা ঘটনা আমাদের একটা ক্ষোভ সৃষ্টি করে, আমাদের এই পানিতে ঢিল ছোড়ার মতো ঢেউ শুরু হয়ে যায়। এইটাই ক্ষোভ যদি আমরা সামাল দিতে না পারি তাহলে আমরা আবার যত কথা আমাদের মাথায় থাকুক না কেন এটার থেকে বিচ্যুত হয়ে যায়। কাজে এই ক্ষোভ যাতে, প্রথম কথা, ক্ষোভ সৃষ্টির কোনো অকেশন সৃষ্টি না হয়, যদি ঘটনা ঘটেও যায় ক্ষোভটাকে সম্বরণ করা, কারণ এটাতে যদি আমি সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে যাই তাহলে আমাদের সমস্ত কিছু গোলমাল হয়ে গেল যত কিছু। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একেবারে ইন্ডিয়ার জায়গা মতো মারছে ভাই। তাই তো বলি যে হঠাৎ করে ইন্ডিয়া পাগলামি শুরু করলো, কি এমন হয়ে গেল যে পাগলামি শুরু করলো। কিন্তু আজকে সেন দেখলাম পাগলামির আসল রহস্য, যে কেন ইন্ডিয়া পাগলামি শুরু করলো। ভাই আমি পুরাই অবাক হয়ে গেছি। সে কি করতে পারবে বা না পারবে, ইট ইজ অলরেডি 15 দিনের মধ্যেই আমাদের দেশের অনেক মানুষ বুঝে। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। এমন পরিস্থিতি আমরা করব যে কেউ কাউকে আমরা ভয় করছি না, ভয় মুক্ত নাগরিক হবো আমরা এমনি শান্তিতে আছি সবাই। কিছু একটা ঘটনা আমাদের একটা ক্ষোভ সৃষ্টি করে, আমাদের এই পানিতে ঢিল ছোড়ার মতো ঢেউ শুরু হয়ে যায়। এইটাই ক্ষোভ যদি আমরা সামাল দিতে না পারি তাহলে আমরা আবার যত কথা আমাদের মাথায় থাকুক না কেন এটার থেকে বিচ্যুত হয়ে যায়। কাজে এই ক্ষোভ যাতে, প্রথম কথা, ক্ষোভ সৃষ্টির কোনো অকেশন সৃষ্টি না হয়, আর যদি ঘটনা ঘটেও যায় ক্ষোভটাকে সম্বরণ করা, কারণ এটাতে যদি আমি সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে যাই তাহলে আমাদের সমস্ত কিছু গোলমাল হয়ে গেল যত কিছু করি। ঘটনা আমরা এমন করতে পারছি না, এখনো দুনিয়াতেও হচ্ছে না, বাংলাদেশেও হচ্ছে না। প্রত্যেকটা ঘটনাকে নিশ্চিহ্ন করে দেওয়া যে হবে না, ঘটনা ঘটবে না, এরকম করার উপায় আমাদের নাই। এতে ঘটনা ঘটবে, আশা করি আমাদের দেশে অন্তত ঘটবে না, কম ঘটবে, কিন্তু আমাদেরকে ক্ষোভ সম্বরণ করতে হবে যাতে এই ক্ষোভের তার আরেকটা কারণ সৃষ্টি না হয়। এটা আমাদেরকে করতে হবে। কাজে ওই ক্ষোভ থেকে আমাদেরকে আত্মসম্বরণ করা, এটা আমাদের বলে খুব জরুরি জিনিস হবে। আর দ্বিতীয় যেটা মনে করলাম, আপনাদের কথার মধ্যে বহুবার এসছে, এটা হলো যে একটা দলকে, একটা রাজনৈতিক গোষ্ঠীকে আমরা এখান থেকে বিতাড়িত করেছি। তারা কিন্তু তাতেই শেষ হয়ে যায়নি, সম্পূর্ণ সমাপ্ত মনে করে নাই। তারা দেশে এবং বিদেশে তারা অবস্থান করছে। তারা সুযোগ পেলেই একটা উস্কানিমূলক কিছু একটা করবে। কাজে সেটার থেকে আমরা কিভাবে এই উস্কানিটাকে চিহ্নিত করতে পারবো এবং উস্কানিতে সাড়া না দেওয়া, এইটার থেকে আমরা কিভাবে বাঁচবো, এইটাই আমাদের। আমরা সব দিকে ঠিক আছি, কিন্তু এই বাইরের থেকে আসতেছে, একটা ক্ষোভ সৃষ্টি করছে, আর একটা হচ্ছে উস্কানি সৃষ্টি করছে। উস্কানিটা এমন নিখুঁত ভাবে করে বোঝা যায় না যে এটা উস্কানি। কাজে এটার থেকে কি করবো? তারপরে বহির্বিশ্বে আবার কেউ আছে যারা আমাদেরকে বিভিন্নভাবে উস্কানির সূত্রপাত করে, তাদের দেশের যারা সংখ্যালঘু তাদের উপরে যে হয়রানি, যে তাদের যে ব্যবস্থা, সেটা আমাদের মনে ক্ষোভ সৃষ্টি করে, আমাদের উস্কানি সৃষ্টি করে। এই দুটোর থেকে আমরা কিভাবে ঘটনাকে স্বীকৃতি দেব কিন্তু তার উস্কানির শিকার হবে না, এটা আমরা কিভাবে করতে পারি, এটা আমাদেরকে শিখতে হবে, যাতে করে আমরা এই পরিস্থিতির বারে বারে মোকাবেলা করতে। এটা আমাদের কারণে হচ্ছে না, আমি যেটা উল্লেখ করতে চাচ্ছি এটা আমাদের কারণে হচ্ছে না, হচ্ছে বাইরের একটা কারণে। এই বাইরের কারণটাকে আমরা কিভাবে সম্বরণ করতে পারবো এবং সেটার পরবর্তীতে রাজনৈতিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে প্রতিকারও সম্ভব হবে। আমরা ওইদিকে চলে যেতে পারি কিনা, যে আমরা ব্যক্তিগতভাবে প্রতিকার না করে রাষ্ট্রীয়ভাবে প্রতিকার করার ব্যবস্থা করতে পারি কিনা। সেখানে রাষ্ট্রের ভূমিকা আসবে, যেটা নিশ্চিত করতে পারবে, আপনাদের আশ্বস্ত করতে পারবে যে আমরা এটা হ্যান্ডেল করব, আপনাদের পক্ষ থেকে হ্যান্ডেল করব। এই দুটো জিনিসকে খুব গুরুত্ব দিচ্ছি আমি, যাতে করে আমরা এটা বারে বারে শিকার না হয়। আমাদের নিজের মনের মধ্যে কোনো সমস্যা নেই, আমাদের ধর্মের বাণীর মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু বারে বারে আমাদের উপর আঘাত হচ্ছে, সেই আঘাতে আমরা বিচলিত হয়ে এমন সব কাজ করছি, পরে হয়তো আমরা বুঝি যে এটা ঠিক হয়নি। আরেকটা বিষয় একটা আলাপ করা, সেটা হলো যে
আমাদের এখন আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছি, খুব দরকারি সম্প্রীতি আছে বলে আমরা সবাই একমত হলাম যে আমাদের সম্প্রীতি আছে। সম্প্রীতির সঙ্গে একটা জিনিস আমি যোগ করতেছি, সেটা হলো ভয়। সম্প্রীতি আছে কিন্তু মনের মধ্যে ভয়ও আছে। এই ভয় থেকে কেমনি আমরা উত্তরণ করবো? যেমন আমরা নাগরিক, আমরা নির্ভয়ে নাগরিক, ভয়ের সঙ্গে নাগরিক না। এমন পরিস্থিতি আমরা করব যে কেউ কাউকে আমরা ভয় করছি না, আর ভয়মুক্ত নাগরিক হবো আমরা সবাই। নাগরিক অধিকারও থাকবে এবং সঙ্গে সঙ্গে নিজের মনের মধ্যে ভয়টা আর থাকবে না। আমরা যেমন সম্প্রীতির কথা বলি, সম্প্রীতির কথার ভেতরেও কিন্তু একটা ভয় আছে। ভয় না থাকলে সম্প্রীতির কথাটা আসতো না। কাজেই আমরা এমন একটা পরিস্থিতির সৃষ্টি করি যে যেখানে এটা একটা মানবিক সম্পর্ক, যেটা ভয়মুক্ত। আমরা একে অপরকে দেখে ভয় পাই না, একে অপরকে কথা বলতে ভয় পাই না, আমাদের এক পরিবার আর পরিবারের কাছে গেলে ভয় পায় না, আমাদের সন্তানরা পরস্পরের সঙ্গে যোগাযোগে ভয় পায় না। এটা যদি করতে পারি তাহলে সেটা হবে আমাদের আদর্শ, যেখানে যাবার চেষ্টা করছি আমরা। বাংলাদেশ এখন নতুন ভাবে জন্মলাভ করছে। কাজে অতীতের যে বাংলাদেশ, যত কিছু আমাদের শর্টকামিংস ছিল, সেগুলোর থেকে আমরা মুক্ত হয়ে আসতে চাই। কাজে এটা যদি শুধু যে সাময়িকভাবে কিছু একটা দুর্ঘটনা ঘটেছে সেটা নিয়ে আমরা আলাপ করছি, শুধু তা না। আমরা এমন একটা বাংলাদেশ করবো, এই ধরনের দুর্ঘটনা ঘটবেও না, এবং ঘটলেও এটা আমরা খুব শান্তিপূর্ণভাবে আমরা এটা হাত সামাল দিতে পারবো। এই ধরনের একটা রাষ্ট্র আমরা যেন আমরা গঠন করতে পারি। এটা ভয়মুক্ত রাষ্ট্র, যে একজন নাগরিক নাগরিককে ভয় পাবে না, এবং এমন এক রাষ্ট্র আমরা নিশ্চিতভাবে আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারি ভিন্নভাবে। বর্তমানে যা আছে তার কিছুটা রদবদল করে না, একেবারে কাঠামোগতভাবে পরিষ্কার করে, যে আমরা পরস্পরই যারা আমরা এই দেশে বসবাস করি তাদের সম্পর্ককে নতুন সূত্রে গাঁথা, এই জিনিসটা যেন আমরা করতে পারি। সেটা কিভাবে হবে আপনাদের কথার ভেতর থেকে অনেক বিষয় এসছে, কিন্তু আমি অন্য ভঙ্গিতে জিনিসটাকে আপনাদের সামনে তুলে ধরলাম, যাতে সত্যিকার ভাবে এটা এই বাংলাদেশের কিছু কোনো রকমের সহনশীল অবস্থা দিয়ে আমরা অগ্রসর হব সেটা না, সম্পূর্ণ নির্ভয়ভাবে আমরা অগ্রসর হব, একেবারে মুক্ত হয়ে অগ্রসর হব। সেই পরিস্থিতির দিকে আমরা যেন এগোতে পারি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একেবারে ইন্ডিয়ার জায়গা মতো মারছে ভাই। তাই তো বলি যে হঠাৎ করে ইন্ডিয়া পাগলামি শুরু করলে কেন? হঠাৎ করে কি এমন হয়ে গেল যে পাগলামি শুরু করলো? কিন্তু আজকে সেন দেখলাম পাগলামির আসল রহস্য, যে কেন ইন্ডিয়া পাগলামি শুরু করলো। ভাই আমি পুরাই অবাক হয়ে গেছি। আপনারা তো খেয়াল করছেন, চিন্ময় কৃষ্ণ গ্রেপ্তার হওয়ার আগে রংপুরে বিশাল বড় একটা সমাবেশ করছিল, মনে আছে আপনাদের? হ্যাঁ, দেখেন তো, গ্রেপ্তার হওয়ার আগে কিন্তু রংপুরে একটা সমাবেশ করছিল। রংপুরে সমাবেশটা কেন করলো এই গোলা ভাই জানতে হইলে আগে শোনেন আমি বলি। রংপুরে সমাবেশ করার পিছনে কারণ আছে ভাই। বাংলাদেশে ব্রিটিশরা 1931 সালে একটা বিমান ঘাঁটি করছিল, সেটা হচ্ছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি। সেটা বাংলাদেশের ভিতরে, এটা লালমনিরহাটে। ওই যে ইন্ডিয়ার যে শিলিগুড়ি করিডোর আছে না, চিকেন নেক মানে টুনটুনি আর কি, একেবারে টুনটুনির মনে করেন যে 12 থেকে 15 কিলোমিটার দূরত্ব মাত্র সেই বিমান ঘাঁটির। এতদিন তো সেই বিমান ঘাঁটি বন্ধ ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এসেই সেই বিমান ঘাঁটি কার্যক্রম শুরু করছে, ওটা আবার চালু করবে, যেটা কিনা এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম। চিন্তা করছেন? এইটাই তো ইন্ডিয়ার মাথা ব্যথার কারণ, যে তার শিলিগুড়ি করিডোরের সাথে কেন বিমান ঘাঁটি হবে? তারা একেবারে 12 থেকে 15 কিলোমিটার, তাহলে একদম কাছে না? চিন্তা করছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার জানে কোথায় কি দিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার জায়গা মতো মারছে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার জানে যে যদি বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকতে হয় তাহলে ইন্ডিয়ার জায়গা মতোই মারতে হবে, একেবারে জায়গা মতোই মারছে। এই জন্য দেখেন সংখ্যালঘুদের দিয়ে তারা রংপুর আলাদা চায় ওই যে ওইটার জন্য, আর চট্টগ্রাম আলাদা চায় চট্টগ্রাম বন্দরের জন্য। মামাবাড়ি আবদার পাইছো? হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূসও মানে সে হলো ইন্টারন্যাশনাল খেলোয়াড়, বুঝেন নাই? সে তার মদিনা। পৃথিবীর বড় বড় রাজনীতিকবিদ ব্যবসায়ীর কোনো প্রবলেম হইলে তার কাছ থেকে পরামর্শ নেয়, আর সেই প্রবলেমগুলো সলভ করতে পারবে না। ক্ষমতায় আসছে 4 মাস হয় না, সে শপথ গ্রহণ করছে। চিন্তা করেন, এর মাঝখান থেকে ইন্ডিয়ারে কিভাবে দুর্বল করা যাবে সেই প্ল্যান সে ঠিকই বের করে ফেলাইছে। আমার ভূখণ্ডে আমি বিমান ঘাঁটি করবো না করবো সেটা আমার ব্যাপার। আমার ভূখণ্ডে বা এত বড় বিমান ঘাঁটি আমি ফেলে রাখবো কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস তো ঠিক কাজই করতেছে। এটা আমার ভূখণ্ড, আমার ভূখণ্ডে আমি বিমান ঘাঁটি করব, এটা আমার জন্য ভালো, আমার একটা নিরাপত্তা।
ঠিক না? এটা কৌশল। যদি আমি এটা করে রাখি এখানে, তাহলে ইন্ডিয়া বাংলাদেশের সাথে আঙ্গুল ঝোলায় কথা বলতে পারবে না। কারণ টুনটুনিতে আঘাত করে দেব, মাত্র 12 থেকে 15 কিলোমিটার দূরেই চিকেন নেক। মেন প্রবলেমই হয়েছে এটা। আজকে বুঝতে পারছি যে ইন্ডিয়া কেন পাগল হয়ে গেছে, একমাত্র এই জন্যই যে বিমান ঘাঁটি কেন চালু করবে। অলরেডি কার্যক্রম শুরু হয়েছে, অতি দ্রুতই চালু হবে এই লালমনিরহাটের বিমান ঘাঁটি। এটাই হচ্ছে ইন্ডিয়ার মাথা ব্যথার কারণ ভাই, সব থেকে বড় মাথা ব্যথার কারণ। এই জন্য মোদির ঘুম হারাম হয়ে গেছে, পুরো ইন্ডিয়ার ঘুম হারাম হয়ে গেছে। তো কী করবে, বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করো, সংখ্যালঘু দিয়ে রংপুর আর চট্টগ্রাম আলাদা করো। মোদি মামা বাড়ির আবদার পাইছে, এই দেশটা তোমার বাপের, আমরা হিন্দুস্তান করে দেবো। কে সংখ্যালঘু নির্যাতিত বাংলাদেশে? বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতিত না, এটা আমার ভাই। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস যে ইন্টারন্যাশনাল খেলোয়াড়, এটা মোদি হারে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।